আচ্ছা, এরপরে দেখেন আজকে আমরা দেখবো হচ্ছে টাইপ টুল। ঠিক আছে, টাইপ টুল আমরা ইজিলি ইউজ করতে পারবো। যারা এর আগেও কম্পিউটার ইউজ করছেন, ওয়ার্ড এক্সেল ইউজ করছেন, তারা ইজিলি টাইপ টুলের অপশন গুলো বুঝতে পারবেন। যেমন টাইপ টুলে গেলে আমার এখানে আছে হরিজন্টাল টাইপ টুল। হ্যাঁ, এরপরে আরো অনেক অপশন আছে, এগুলো সাধারণত প্রয়োজন পড়ে না। প্রথমটাই আমাদের সবসময় প্রয়োজন পড়ে। যদি আমাদের কোনো সময় প্রয়োজন পড়ে যে ভার্টিক্যাল লম্বালম্বি ভাবে লিখবো, তখন ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করে নেব। আর না হয় সবসময় হরিজন্টাল টাইপ টুলই থাকবে। হরিজন্টাল টাইপ টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব। যখন ক্লিক করব তখন এখানে লোরে মিপসাম নামে একটা লেখা চলে আসবে। এরপর আমি এটা কেটে নিজের মতো করে লিখতে পারবো, এতটুকু তো আমরা সবাই জানি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই এটার কালারটা যখন আমি চেঞ্জ করতে চাইবো, যেমন এখানে আমার কালারটা হয়ে আছে হচ্ছে রেড টাইপের, ডিপ রেড টাইপের কালার, তখন আমরা কালার এখান থেকে চুজ করতে পারবো না। তখন আমাদের চুজ করতে হবে যে এই যে কন্ট্রোল প্যানেলে যে কালারটা হয়ে আছে না, ওই কালারটা হচ্ছে আমার ফন্টের কালার। এখানে যখন আমি ক্লিক করব আমাকে এখানে ফন্টের কালার চুজ করতে বলবে, চুজ করলাম, করে তারপর যখন আমি লিখবো আমার ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আসি সাইজ। ফন্ট সাইজ আমার যেটা প্রয়োজন এটা এখান থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিব, অথবা অ্যারোতে ক্লিক করলে আমার এখানে ফন্ট সাইজ গুলো লিখা আছে। যেমন আমি যদি লিখি, আচ্ছা, টাইপ টুলের ক্ষেত্রে আমরা ফন্ট অথবা কালার এগুলো তো ইজিলি চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারি, কিন্তু মেন জিনিসটা হচ্ছে আমরা বেশিরভাগ ভুল করে থাকি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। যেমন আমি এই লেখাটা লিখলাম, লিখে এখানে রাখলাম একটা, মাঝে রাখলাম একটা, সাইডে রাখলাম একটা, তিনটা লেখা তিন দিকে রাখলাম। রাখার পর আমি যখন এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর দেখেন উপরে আমার তিনটা অপশন আছে। এটা হচ্ছে আমার লেফট অ্যালাইন, এটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে আমার রাইট অ্যালাইন। ঠিক আছে, তা আমি লেখাটাকে যে সাইডে রাখবো, লেফট সাইডে রাখলে আমার সবসময় লেফট অ্যালাইন চুজ করে দিতে হবে। আর যদি মাঝখানে রাখি তাহলে মাঝখানের অ্যালাইনটা চুজ করে দেবে। তারপরে রাইটে রাখলে রাইট অ্যালাইন চুজ করতে হবে। সাপোজ আমি রাইট অ্যালাইন চুজটা করে লেফট অ্যালাইন চুজ করে দিলাম। এখন আমি ক্লায়েন্টে ফাইল দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখলাম, লিখলাম লেখা একটা, ঠিক আছে, কিন্তু আমার লেখাটা দেখা যাচ্ছে না, আর্টবোর্ডের বাইরে চলে গেছে না। তো তখন কি হবে, যে ক্লায়েন্টটা আপনার ফাইলটা নিবে, নেওয়ার পর ও যদি এডিট করতে চায়, এমন কারণটা যদি হয়, তাহলে ওরা ডাইরেক্ট আপনাকে রিপোর্ট করে দিবে। ওরা কিন্তু চিন্তা করবে না যে এটা আপনার মিস্টেক হয়েছে, এটা কি হয়েছে, ওরা এগুলো চিন্তা করবে না, ডাইরেক্ট রিপোর্ট করে দিবে। তখন কি করবেন, যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন ওই মার্কেট প্লেসে আর কাজ করার সুযোগ থাকবে না। তো অ্যালাইনমেন্ট জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখাই লাগে। যখন আপনি লিখবেন কোনো কিছু, অবশ্যই সাথে সাথে অ্যালাইনমেন্ট আগে সেট করে নেবেন। তখন আমি লেফট হ্যান্ড করে দিলাম, লেফট হ্যান্ড করে এখন যখন এখানে সেট করব, ফন্ট সাইজটা ছোট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এই দেখেন এখন যখন লিখবো তখন দেখেন আমার লেখাটা কিন্তু খাতের বাম থেকে ডান পাশে যাচ্ছে। ঠিক আছে, ডান থেকে বামে যাচ্ছে। সেম সেন্টারে লাগানোর ক্ষেত্রে আমি যখন সেন্টার করে দিব, তখন কি হবে, এই বিষয়টা সেন্টার করার পর সেন্টারে রাখলাম, রাখার পর যখন আমি আরো লেখা লিখবো, তাহলে কি হবে, দুই পাশ থেকে আমার লেখাটা পাবে। বুঝতে পারছি? তো অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে এরকম কাজ করে। এরপরে আসি, আমরা যদি একটা প্যারা টাইপের লিখি, দুই তিনটা লাইনের প্যারা লিখি, তখন আমাদের কি করতে হবে, একটা একটা করে লাইন লিখে লিখে এন্টার প্রেস করে আরেকটা লাইন লিখো, এরকম ঝামেলা না। তো ফটোশপের ক্ষেত্রে আমরা ইজিলি হচ্ছে যে কোনো একটা প্যারা কপি করে পেস্ট করতে পারবো ইজিলি। কিভাবে করতে পারি, যেমন ক্রোমে যাই, ক্রোম থেকে ইপসাম লিখে সার্চ করি, করে এখান থেকে লিখা কপি করবো। সাপোজ এতটুকু আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
এখন টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম করে রাইট হ্যান্ড কন্ট্রোল ভি। যখন কন্ট্রোল ভি দিলাম তখন দেখেন আমার একই লাইনে পুরোটা চলে আসছে। তো ফটোশপের ক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যদি প্যারা প্যারা টাইপের হয়, আমরা কপি করে আনতে চাই, তখন আমাদের কি করতে হবে, এরিয়া সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করে ড্রাগ করবেন, যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করবেন অতটুকু এরিয়াতে হচ্ছে আপনার লেখাটা আসবে। এই যে সিলেক্ট করলাম, করার পর এই যে লেখাটা আসবে না, এটা কেটে দিবেন, কারণ এটা হচ্ছে ডিফল্ট ভাবে আসবে। ঠিক আছে, এটা কেটে দিবেন, কেটে আপনারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে দেখেন আমার প্যারাটা কিভাবে আসছে, রাইট অ্যালাইন হয়ে আসছে। এখন আমি চাচ্ছি যে প্যারাটা এ পাশে সমান হোক। এখানে এরকম যে হয়ে আছে এই জিনিসটা এমন না হোক, এ পাশ আর ওই পাশ সমান হোক। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, প্যারাগ্রাফ প্যানেলে যেতে হবে। প্যারাগ্রাফ প্যানেলে এই যে এই যে আইকনটা আছে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ প্যানেল অথবা কন্ট্রোল প্যানেলের ক্যারেক্টার প্যানেলের আইকন। এটাতে ক্লিক করলে আমার ক্যারেক্টার প্যানেল আসবে, প্যারাগ্রাফ প্যানেল আসবে। প্যারাগ্রাফ প্যানেলে যাব, যাওয়ার পর দেখেন এখানে আরো তিনটা এলিমেন্টের অপশন আছে। আমি যখন এই এলিমেন্টে ক্লিক করব তখন আমার দুই পাশ সমান থাকবে। আর এটা লাস্ট লাইন দেখেন লেফট থেকে, ঠিক আছে, লেফট থেকে শেষ হবে। তো আমার এটা লেফট থেকে শেষ হয়েছে। এখন যদি সেন্টারটা ক্লিক করি তাহলে আমার লাস্ট লাইন সেন্টারে গিয়ে শেষ হবে। আর রাইটে ক্লিক করলে রাইট সাইড থেকে শেষ হবে। জিনিসটা বুঝতে পারছি? এরপর আসি, টাইপ টুলের এইসব ফাংশন তো আমরা সবাই বুঝি। এরপর আসলে যে টাইপ টুল কত প্রকার, মানে ফন্ট কত প্রকার। ফন্ট হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সেরিফ, সেন্স সেরিফ আর হচ্ছে স্ক্রিপ্ট। ঠিক আছে, এই তিন ধরনের ফন্ট নিয়ে হচ্ছে আমরা কাজ করব। একটা হচ্ছে সেরিফ, সেন্স সেরিফ আর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট অথবা ডেকোরেটিভ ফন্ট। লিখেন, লিখে রাখেন, মনে থাকবে না এগুলো। সেরিফ, সেন্স সেরিফ আর হচ্ছে ডেকোরেটিভ ফন্ট অথবা স্ক্রিপ্ট ফন্ট। সেরিফ, তারপর হচ্ছে স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ফন্ট। যেমন স্যান্স সেরিফ একদম নর্মাল লিখা, নর্মালি যে টাইপিং হয়, এটা হচ্ছে বেসিক লিখাটা, এটাকে আমরা বলি হচ্ছে সেরিফ ফন্ট। আর স্যান্স সেরিফ কোনটা, স্যান্স সেরিফ হচ্ছে দেখেন প্রত্যেকটা লেখার পরে হচ্ছে একটু একটু দাগ আছে, হ্যাঁ, একটু একটু দাগ করে বের হচ্ছে, এগুলো যদি থাকে, এমন টাইপের যদি লেখা থাকে, এগুলোকে আমরা বলবো স্যান্স সেরিফ ফন্ট। আর স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে একটু পেঁচানো হাতের লেখা অথবা ডেকোরেটিভ টাইপের যে লেখাগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফন্ট। এখন কথা হচ্ছে এই তিন ধরনের ফন্ট তো বুঝলাম, এগুলো কোথায় ইউজ করবো। প্রথম যে দুইটা ফন্ট আছে, এই দুইটা ফন্ট হচ্ছে আমরা আমাদের কর্পোরেট এরিয়া অথবা কোনো একটা অফিসিয়াল টাইপের যে ব্যানার গুলো আমরা তৈরি করব, ওই ব্যানার গুলোতে আমরা হচ্ছে এগুলো, এই দুইটা ফন্ট ইউজ করতে পারবো। আর যে ধরনের ব্যানার হচ্ছে আপনার যেরকম ফুড ব্যানার অথবা ট্রাভেল ব্যানার অথবা বিভিন্ন ধরনের পার্টি ব্যানার যেগুলো আছে, মানে যেগুলো আনন্দ দেয়, আনন্দদায়ক যে কথাগুলো আছে, ওইগুলোর জন্য হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করবো। কিন্তু ব্যানারের মধ্যে তিনটা ফন্ট একসাথে ইউজ করা যাবে না, যে কোনো দুইটা ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে, যে কোনো দুইটা, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি আপনি কোনো প্যারাগ্রাফ টেক্সট লিখেন, প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে সবসময় সেরিফ ফন্ট থাকবে। যে কোনো ব্যানারের ক্ষেত্রে প্যারাগ্রাফ টেক্সটে থাকবে sans serif ফন্ট। কিন্তু টাইটেলের ক্ষেত্রে আপনি যে কোনো দুইটা আপনার চুজ করতে হবে। বুঝতে পারছেন? অথবা একটা নিলে আরো ভালো। ঠিক আছে, দুইটা ইউজ করতে পারবেন কিন্তু একটা হলে বেশি ভালো। ব্যাপারটা বুঝতে পারছেন?
সেরিফ। আচ্ছা, প্যারাগ্রাফ টুলটা একটু টাইপ টুলটা একটু প্র্যাকটিস করেন, কপি করে আনেন বসান। হ্যাঁ, বুঝতে পারছেন তো টাইপ টুল? আচ্ছা, কিন্তু পারবেন অবশ্যই। এরপর দেখেন, অনেক ক্ষেত্রে আমাদের কি হতে পারে, এই টেক্সটটা থেকে যে কোনো একটা ওয়ার্ড আমার বোল্ড করা প্রয়োজন পড়তে পারে অথবা কালার করার প্রয়োজন পড়তে পারে। তখন আমরা কিভাবে করতে পারি? যেমন এই এতটুকু আমি সিলেক্ট করলাম, করে আমার যদি ফন্টে থাকে অপশন এই যে, এটা হচ্ছে লেয়ার স্টাইল, সরি ফন্ট স্টাইল। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট স্টাইলের অপশন। এই ফন্ট স্টাইলের মধ্যে আপনার যদি ফন্টের মধ্যে অপশন থাকে, সবসময় থাকবে রেগুলার। রেগুলার ছাড়াও যদি অপশন থাকে, এই অপশন গুলো থাকবে, যেমন সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাক, এগুলো অপশন গুলো থাকবে। না, 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 এখানে বোল্ডে সিলেক্ট করে দিতে হবে, যেটা প্রয়োজন ওইটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমার এখানে হয়ে গেছে কালার চেঞ্জ। বুঝতে পারছি এই জিনিসটা? তারপর অনেক ক্ষেত্রে আমার প্রয়োজন পড়তে পারে, প্রথম যে লেটারটা আছে এটা আমার ইয়ে হবে, বোল্ড হবে, বোল্ড হয়ে একটু বড় হবে। তো আমরা এভাবে করে বড় করে দিব। এখন আরো কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যানেলে আমরা পাবো। ক্যারেক্টার প্যানেলে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পারবো প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার ফন্ট সাইজ। এই যে ফন্ট সাইজ, হ্যাঁ, এটা আমার কন্ট্রোল প্যানেলেও আছে, ক্যারেক্টার প্যানেলেও আছে। এরপরে আসি, এটা হচ্ছে সেট লিডিং। সেট লিডিং জিনিসটা কি, আমার এখানে দুইটা লাইন চুজ করা আছে, এই দুইটা লাইনের মাঝে যে গ্যাপটা আছে ওই গ্যাপটাকে বাড়াবে অথবা কমাবে। এখানে অটো দেওয়া আছে, যদি বাড়ানোর প্রয়োজন পড়ে এখান থেকে সাইজ চুজ করে নিতে পারেন, অথবা নিজের মতো করে একটা সাইজ লিখে দিতে পারেন। যেমন আমি এখানে সাইজ দিচ্ছি, দেখেন যত বাড়াচ্ছি তত কিন্তু আমার এই দুইটা লেয়ারের মধ্যে গ্যাপ চলে আসতেছে। ঠিক আছে, যদি আপনি চান যে পুরোটা প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ দিবেন, সেক্ষেত্রে পুরোটা সিলেক্ট করে এরপর হচ্ছে সেট লিডিংটা নাম্বার সেট করে দিবেন, না হয় সব সময় অটো রাখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে এই যে অপশনটা আছে, এটা ম্যাট্রিক্স করা আছে, এটা সবসময় ম্যাট্রিক্স থাকবে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে এই অপশনটা, এই অপশনটা হচ্ছে আপনার দুইটা ক্যারেক্টার, হ্যাঁ, দুইটা ক্যারেক্টার মাঝে গ্যাপ দিবে। যেমন এই দুইটা ক্যারেক্টার আমি সিলেক্ট করলাম অথবা পুরাটাই সিলেক্ট করি, এই সবগুলো ক্যারেক্টারের মাঝে হচ্ছে আমার গ্যাপ তৈরি করে দিবে। যেমন এটার মানটা যদি আমি বাড়াই, তাহলে দেখেন সবগুলা ক্যারেক্টারের মাঝে আমার গ্যাপ তৈরি হয়ে গেছে, অথবা সবগুলো ক্যারেক্টারকে আমরা একটু কাছে নিয়ে আসতে পারবো। বুঝতে পারছি? আর না হয় সবসময় এটা থাকবে কত, জিরো। এই নাম্বার গুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে, এগুলো সেট থাকবেই। যদি এডিট করার প্রয়োজন হয় আমরা বাড়াবো, কাজ শেষে আবার আগের জায়গায় নিয়ে আসবো, না হয় নেক্সট টাইম যখন কাজ করতে যাবেন এই অনুযায়ী হচ্ছে আপনার কাজগুলো হবে। তারপরে আসি, এখানে 100 করা আছে অপশনটাতে। এই অপশনটাতে কি হয়, আপনার এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা হচ্ছে লম্বাটে করে দিবে। বুঝতে পারছি? এখন যদি আমি বাড়াই 100 থেকে, তাহলে দেখেন আমার টেক্সটটা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কমালে আমারটা
টেক্সটটা আরো ছোট হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটাও থাকবে আমার 100। এগুলো বেশি প্রয়োজন পড়ে না। এগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বিভিন্ন ডিজাইনের মধ্যে ইফেক্ট আনার জন্য, কিন্তু এগুলো প্রয়োজন বেশি পড়ে না। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়তে পারে সেট লিডিং, আর এছাড়া আর কোনো কিছুই না। আর যাদের হচ্ছে ফন্টের মধ্যে বোল্ড করার কোনো অপশন নাই, রেগুলার করা আছে, সেই ক্ষেত্রে দেখেন সবার নিচে এই যে অপশনটা আছে, এটা দিয়ে হচ্ছে আমরা একটু বোল্ড হবে, বেশি বোল্ড হবে না, হালকা একটু বোল্ড হবে। আর যদি ইটালিক করার প্রয়োজন পড়ে, ইটালিকে ক্লিক করে দিতে পারি। এরপর আমার যদি প্রয়োজন পড়ে সবগুলো টেক্সট আমার থাকবে ক্যাপিটাল লেটার, তখন আমি এটাতে ক্লিক করতে পারি, এই অপশনে। এখন আমি যদি চাই আমার প্রথম লেখাটা সবগুলো ক্যাপিটালই থাকবে, প্রথম লেখাটা বড়, সবগুলো লেখা ছোট হয়ে যাবে, তখন এই পাশেরটাতে ক্লিক করব। হয় নাই তো? আচ্ছা, সবগুলা ছোট হয়ে গেছে তো। এই বাদে হচ্ছে আপনাকে এগুলা সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আমরা যখন ম্যাথ করি তখন এ স্কোয়ার বি স্কোয়ার যে উপরে যে স্কোয়ার দেয়, তো ওই অপশনটা হচ্ছে এটা। দেখেন টি এর উপর ছোট করে ওয়ান দেওয়া আছে না? আমি যদি এখানে লিখি এ টু লিখলাম, হ্যাঁ, এ টু লেখার পর টুটাকে সিলেক্ট করলাম, করে এই যে অপশনটা আছে এটা, এটাতে একটা ক্লিক করলাম, করলে দেখেন অটোমেটিকলি এটা আমার উপরে চলে যাবে। অথবা যদি আমার নিচে নেওয়ার প্রয়োজন পড়ে, এটাকে নিচে রাখবো আমি, তাহলে নিচে রাখতে পারি। হুম। এরপরে কোনো একটা লেখাতে যদি আমার নিচে একটা দাগ দেওয়ার প্রয়োজন পড়ে, আন্ডারলাইন তৈরি করার প্রয়োজন পড়ে, এই অপশনটা থাকবে। এরপরের অপশনটা হচ্ছে আমার, এটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে অ্যামাউন্টের ক্ষেত্রে, যে এত টাকা কেটে এত টাকা ডিসকাউন্টের ক্ষেত্রে, তখন আমরা হচ্ছে লাস্টের যে অপশনটা আছে এটা ইউজ করব। বুঝতে পারছি? তাহলে এই ক্যারেক্টার প্যানেলটা প্র্যাকটিস করেন 5 মিনিট। এরপর আমরা অন্য টুলসে করব। এই যে টুলবারে থাকা অবস্থায় টুলে থাকা অবস্থায় থাকবে, এই যে আইকনটা থাকবে সব। আচ্ছা, ক্যারেক্টার প্যানেল বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের টাইপ টুল বোঝা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে আমার একটা অ্যাডভান্স টুল, সেটা হচ্ছে আমাদের পেন টুল। এতদিন যে টুলস গুলো শিখেছি ওগুলো ছিল বেসিক টুল। এখন আমরা যদি ব্যানার ডিজাইন করি, অবশ্যই পেন টুল দিয়ে ডিজাইন করব। আগে যে মার্কিউ টুল দিয়ে আমরা ফেসবুক কভার পেজ ডিজাইন করছিলাম না, মার্কিউ টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে, এগুলো দিয়ে, এগুলো টুল, এই টুলস দিয়ে ভুলেও কোনো কাজ করব না। ঠিক আছে? এই টুলস গুলো ছিল আমার বেসিক টুল, এই টুলগুলো আমরা কোনো ইউজে করব না। জাস্ট এগুলো শিখে রাখার জন্য দেখানো হয়েছে। এখন আজকের ক্লাস থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স টুলের কাজ শুরু হবে, আর আজকের ক্লাস থেকে আমাদের সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস শুরু হবে। যেমন টাইপ টুল গেল, এরপরে আমরা দেখবো হচ্ছে পেন টুল। পেন টুলের মধ্যে গেলে অনেকগুলো টুলস আমরা পাবো, যেমন পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। তো পয়েন্ট পেন টুলটাকে নিলাম। পেন টুল নেওয়ার পর আমরা কন্ট্রোল বারে দেখি, কন্ট্রোল বারে দেখেন আমার এখানে আছে শেপ, অ্যারোতে ক্লিক করলে আমি এখানে পাবো পাথ। তো পেন টুল আমরা দুইটা মোডে ইউজ করব, একটা হচ্ছে পাথ মোড আর একটা হচ্ছে শেপ মোড। পাথ মোড জিনিসটা কি, প্রথমে পাথ মোড জিনিসটাই দেখাই। পাথ মোডে গেলে, পাথ মোডে যাওয়ার পর আমি যে পেন টুলে আছে পেন টুল থেকে এখানে একটা ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা পয়েন্ট আসছে না, এটাই হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে? আর অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে রিবন টাইপের অংশটা বের হয়েছে না, এটাকে বলা হয় রিবন। আমি যখন এখান থেকে এখানে আরেকটা ক্লিক করব,
এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এই ক্লিক করার পর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মাঝে যে লাইনটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমার পাথ। বুঝতে পারছি? এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, তারপর হচ্ছে আমার রিভর, আর দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝের লাইন হচ্ছে আমার পাথ। তো পেন টুলের কাজটা হচ্ছে পাথের মাধ্যমে আমরা করে থাকি। যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে শুরু করলাম, এখানে গিয়ে শেষ করলাম, করার পর আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এই শেপটাকে আমি কি করব, সিলেকশনে কনভার্ট করব। সিলেকশনে কিভাবে কনভার্ট করব, কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার যখন প্রেস করব, করার পর একটা সিলেকশন হয়ে গেল না আবার, এটাতে আমি কালার অ্যাপ্লাই করে দিব আগের নিয়মে। বুঝতে পারছি ব্যাপারটা? লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিলাম, শেষ। এখন কথা হচ্ছে এটা দিয়ে তো আমি সিলেকশন তৈরি করলাম, আগে টুলস গুলো দিয়ে তো আমার সিলেকশন তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে আগে টুলস দিয়ে কি আমরা কার্ভ করতে পারতাম? অবশ্যই করতে পারতাম না। তো এই যে কার্ভ লাইন গুলো তৈরি করা হচ্ছে আমার পেন টুল। স্ট্রেট লাইন তৈরি করবে, কার্ভ লাইন তৈরি করবে, সব ধরনের লাইনে পেন টুল আমাকে তৈরি করে দিবে। যার কারণে হচ্ছে পেন টুলটাই আমরা সবসময় ইউজ করবো। যখন সিলেকশন প্রয়োজন পড়বে আমরা, হ্যাঁ, পাত পাত মোডে থাকবো যদি সিলেকশন প্রয়োজন পড়ে। তো পাতটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। যেরকম আমরা সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না, তো পেন টুলের পাত মোডে থাকা অবস্থায় হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। যে কোনো একটা ইমেজের সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখন আগে জানি প্যান্টনটা কিভাবে ইউজ করতে হয়, কার্ভ লাইন কিভাবে আমরা তৈরি করব। স্ট্রেট লাইন তো ইজি, ক্লিক ক্লিক করলে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে কার্ভ লাইন। তো কার্ভ লাইন কিভাবে তৈরি করব, যেমন এখানে একটা ক্লিক করলাম, করার পর এখানে একটা ক্লিক করব, ক্লিক করে মাউস কিন্তু ধরে রাখবো, ধরে ড্রাগ করবো। ঠিক আছে, ক্লিকটা কিন্তু ছাড়বো না। আবার দেখাই, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করে ড্রাগ, ড্রাগ করলে দেখেন আমার দুইটা হ্যান্ডেল বের হয়েছে। হ্যাঁ, এই যে হ্যান্ডেলটা আছে, যখন আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার কার্সরের সাথে কোন হ্যান্ডেলটা আছে, এই যে হ্যান্ডেলটা আছে, এটা হচ্ছে আমার ডিরেকশন হ্যান্ডেল। আমার পরবর্তী ধাপ কোথায় যাবে। হ্যাঁ, আমি এই অংশ থেকে কি নিচে যাব, না সামনে যাব, না উপরে যাব, এই ডিরেকশনটা আমার দেখাই দিতে হবে। সাপোজ আমি নিচের দিকে যাব, তখন আমি ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। যে সাইডে যাব ওই দিকেই ড্র্যাগ করবো, অন্য কোনো সাইডে ড্র্যাগ করবো না। এরপরে ওই অপর পাশে যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে আমার কন্ট্রোল হ্যান্ডেল। এটা দিয়ে হচ্ছে আমার এই পাতটাকে আমি কন্ট্রোল করবো। এই পাতটা যদি আমার কার্ভ করার প্রয়োজন পড়ে তখন আমি কার্ভ করতে পারবো। কিভাবে করতে পারবো, এই যে পয়েন্টটা আছে এই হ্যান্ডেলে গিয়ে অল্টার প্রেস করবো। অল্টার প্রেস করলে দেখেন আমার প্যান্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেছে না? এরপরে ক্লিক করে ড্রাগ, যেভাবে ড্রাগ করবো ওইভাবে হচ্ছে আমার কার্ভ লাইন তৈরি করে দিবে। বুঝতে পারছি? প্যান্টুলটা ইউজ করতে একটু সময় নিবে আপনাদের, ভালো করে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে সব। এরপরে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শেষ করলাম আমার সিলেকশন। শেষ করে সিলেকশন করলাম, কন্ট্রোল এন্টার, এরপরে কালার অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, কার্ভ লাইনটা বুঝতে পারছি নাকি আবার দেখাবো আরো একবার? এই যে এখানে ক্লিক, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, করে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ডিরেকশন অনুযায়ী দেখাই দিলাম, যেমন সোজা যাবো আমি, সোজা ডিরেকশনে রাখলাম, রেখে আমার এই কন্ট্রোল প্যানেলটাকে আমি এখান থেকে কার্ভ করব, এই লাইনটাকে হচ্ছে আমি কার্ভ করব। তো এই যে কন্ট্রোল বারটা আছে, সরি কন্ট্রোল প্যানেলটা আছে আমার, হ্যান্ডেল, কন্ট্রোল হ্যান্ডেলটা আছে আমার, এই হ্যান্ডেলে গিয়ে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে ক্লিক করে এই যে ড্র্যাগ করব। এই যে লাইনটা আছে, কন্ট্রোলের লাইনটা, এই লাইনটা যত সামনে নিব তত উপরে উঠবে, যত নিচে নিব তত নিচে কার্ভ, কার্ভ লাইন হিসেবে আমার হবে। বুঝতে পারছি? একটু প্র্যাকটিস করেন এতটুকু, কার্ভ লাইন তৈরি করে করে। আচ্ছা, না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, প্র্যাকটিস কিভাবে করবেন ওইটা দেখিয়ে দিই। যেমন টাইপ টুলে যাবেন, টাইপ টুল তো দেখিয়েছি এখনই। টাইপ টুলে গিয়ে লিখবেন হচ্ছে এ অথবা বি, লেখেন। বিতে যেহেতু কার্ভ লাইন আছে, স্মল লেটারেই লিখেন। লেখার পর এই বিটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করেন। ঠিক আছে, আর একটু বড় করি, এই যে বড় করবেন, করে
টাইপ টুল, পেন টুল নেবেন। পেন টুলে পাথ মোডে আছি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে এক্সট্রা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই অপশনটা যাতে চুজ থাকে, এটা মাথায় রাখবেন। এই দুইটা সেটিংস আমার ঠিক আছে। ঠিক থাকার পর আমি হচ্ছে এটার উপরে হাত ঘুরাবো। কিভাবে হাত ঘুরাবো? আমি দেখবো যে আমার কোন জায়গায় স্ট্রেট লাইন আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই অংশটাতে যখন ক্লিক করবো আমার এটা ঘুরে ওই অংশটাতে মিল হবে না। তো ওই অংশটা কি আমার স্ট্রেট লাইনটা লাস্টে, এরকম একটা এরিয়া আমরা খুঁজে নিব আমাদের ইমেজের মধ্যে। যদি পাই ভালো, আর যদি না পাই তাহলে যে কোনো একটা এরিয়া থেকে শুরু করব। যেমন এখান থেকে শুরু করলাম, করার পর আমি এখানে একটা ক্লিক করলাম। অবশ্যই কাজটা জুম করে করতে হবে, জুম করে না করলে এজ গুলোর সাথে কিন্তু মিলবে না। ঠিক আছে, একটু বাঁকা তেরা এরকম হবে আর কি। যেমন শুরুর দিক দিয়ে আপনারা কম কম এরিয়া নিতে পারেন, এই যে কম এরিয়া নিয়ে কাজটা করতে পারেন। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তারপরে দেখেন আমার ডিরেকশন হ্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে না? এখন ডিরেকশন হ্যান্ডেলটা যদি আমি ছোট করে একটু এরিয়াতে রাখতে চাই, তখন আমার কি করতে হবে? এই যে অল্টার প্রেস করে ডিরেকশন হ্যান্ডেলটাকে রাখলাম। এই যে এজ অনুযায়ী রাখবো, ডিরেকশন হ্যান্ডেল যেন এজের বামে বা ডানে না চলে যায়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবো। ডিরেকশন হ্যান্ডেলের উপর নির্ভর করে আমার পরবর্তী ধাপ, আর হচ্ছে পরবর্তী যে লাইনটা তৈরি হবে ওই লাইনটা। দেখেন কন্ট্রোল অল্টার প্রেস করে কার্ভ করে দিলাম। এখানে একটা ক্লিক করলাম, একটু ড্র্যাগ করলাম, একটু করে বের করবেন। ঠিক আছে, লাইনগুলো একটু করে বের করবেন, বেশি বের করবেন। কন্ট্রোল প্রেস করলাম, অল্টার প্রেস করে কন্ট্রোল করে দিলাম। তো অনেকে কি করে, এখানে ক্লিক করে ক্লোরে এরকম করে ফেলে, অথবা নিচের দিকে নিয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা হয়ে যায়। যখন শুরুর দিকে ট্রাই করতে যাবেন নিচের দিকে নিয়ে ফেলবেন, না হয় উপরের দিকে নিয়ে ফেলবেন, না হয় অনেক বেশি নিয়ে ফেলবেন। ঠিক আছে, কি কেন বেশিটা নিবেন? আপনারা ক্লিক করে এক ক্লিকে চাইবেন যে ওই অংশটা মিলানোর জন্য, এটা চাইবেন আপনারা। ঠিক আছে, এই ভুলটা আপনারা করবেন। এই জিনিসটা না করে জাস্ট ক্লিক করে ড্রাগ করবেন, একটু ড্রাগ করে ছেড়ে দিবেন মাউসটা। মাউসটা ছেড়ে এরপরে হচ্ছে এই অংশটা মিলাবেন। অল্টার প্রেস করলাম, মিলিয়ে দিলাম। এমন করে করবেন। আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। অল্টার অংশ মিলিয়ে দিলাম, এখানে ক্লিক করে ড্রাগ, অল্টার মিলিয়ে দিলাম। এখন দেখেন এই অংশটাতে দেখেন আমি ড্রাগ করলাম কই উপরের দিকে না, কিন্তু আমি তো যাবো ওই সাইডে। তখন কি করব? আবার ডিরেকশনটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে ক্লিক, ডিরেকশন যদি চেঞ্জ না করেন তাহলে কি হবে? দেখেন আমি যখন ক্লিক করতে যাব এটা কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ডিরেকশনটা আমার ঠিক করে দিতে হবে। এখানে ক্লিক করলাম, এটা যেহেতু স্ট্রেট লাইন, ইজি। এখানে একটা ক্লিক, এখানে এখানে একটা ক্লিক, তাহলে আমার পাথ কমপ্লিট হয়ে গেছে না? এখন আমি যদি এন্টার প্রেস করি, একটা জিনিস দেখেন এখানে। আচ্ছা, একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে এন্টার প্রেস করলাম, করার পর দেখেন আমার সিলেকশন হয়েছে ঠিকই। মাঝের অংশ কি সিলেকশন হয়েছে? এখন যদি কালারটা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন মাঝের অংশ সহ কালারটা চলে আসছে। এখন মাঝের অংশটা আমার বাদ দিতে হবে না? এই যে এই যে বাহিরের অংশের পার্টটা কমপ্লিট করার পর আমরা মাঝে আবার আরেকটা পার্ট তৈরি করতে হবে আমাদের। যেমন এই অংশটা আমার স্ট্রেট লাইন, তো আমি এখান থেকে শুরু করি, শুরু করে কাজটা করি। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার মাঝের অংশটা। এরপর আমি এন্টার প্রেস করলাম, কন্ট্রোল এন্টার। এরপর হচ্ছে আমি কালারটা অ্যাপ্লাই করলাম। কালারটা অ্যাপ্লাই করে ডিসিলেক্ট করলাম, করে কি করব? মুভ টুলে যাব। মুভ টুলে গিয়ে এই আমার এটা মুভ করে নিব। তাহলে আমার এটা দুইটা কপি হয়ে গেছে, বুঝতে পারছেন? তো পাঁচ মুভটা এইভাবে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করতে হতে যে কার্ভ লাইন গুলা ইজি হয়ে যাবে তৈরি করা।
আচ্ছা, দেখেন সবাই মোটামুটি প্যাটার্নটা তো বুঝতে পারছেন। আরো বেশি প্র্যাকটিস করা লাগবে, আরো যত প্র্যাকটিস করবেন পারফেক্ট হয়ে যাবে। এখন দেখেন বাসায় কিভাবে হোমওয়ার্কটা করবেন। এবিসিডি লেখার কোনো প্রয়োজন নেই, আপনারা কপি করবেন হচ্ছে ব্যানার ডিজাইন। ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ করবেন এখানে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে যখন সার্চ করবেন, এই যে স্কোয়ার নামে যে ব্যানার গুলো আছে, এই স্কোয়ারের যে ব্যানার গুলো আছে এগুলাকে কপি করবেন। তো এগুলোর মধ্যে কিছু কিছু শেপ আছে যেগুলো হচ্ছে এই যে পেন্সিল দিয়ে তৈরি, ঠিক আছে? এই শেপ গুলো আপনারা কপি করবেন। আর যেহেতু টেক্সট টুল দেখিয়ে দিয়েছি, টাইপোগ্রাফি গুলো কপি করার ট্রাই করবেন, আর অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখার ট্রাই করবেন। যেমন একটা দেখিয়ে দিচ্ছি আমি। উম, আচ্ছা, ট্রাভেল ব্যানার লিখে সার্চ করি। ট্রাভেল ব্যানার ডিজাইন। আচ্ছা, ইমেজ কে তো ক্লিপিং করাও দেখাইছে তাই না? যেমন ধরেন এই যে ব্যানারটা, এখানে যে স্কোয়ারটা মাঝে, এটা হচ্ছে আমার মূল ব্যানার। ব্যাকগ্রাউন্ডটা ইয়েলোটা কিন্তু ব্যানারের অংশ না, এটা হচ্ছে মকআপের কারণে। তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে ফটোশপে আনবো, কন্ট্রোল এক, ক্রিয়েট, কন্ট্রোল ভি। হ্যাঁ, ডাইরেক্টলি ওপেন করলাম, করে ক্রপ টুল ইউজ করে এই সাইড গুলা কেটে দেবো। হ্যাঁ, ক্রপ করে ফেলবো, ক্রপ টুল। অথবা আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি, এই যে মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আপনার যে ব্যানারটা আছে মেন ব্যানারটা, এটাকে সিলেক্ট করবেন। করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করবেন। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করার পর কন্ট্রোল কি দিয়ে চারপাশ থেকে বড় করে নেবেন, শিফট অল্টার প্রেস করে। ঠিক আছে, বড় করে নেওয়ার পর এখন দেখেন এখানে যে শেপ গুলো আছে, এই শেপ গুলো হচ্ছে আপনি পেন টুল দিয়ে কপি করবেন। আজকে পাত মোডে দেখাবো, শেপ মোড আর আজকে দেখাবো না। তো পাত দিয়ে হচ্ছে আজকে কাজটা করবেন, কিন্তু অন্যান্য সময় শেপ দিয়ে কাজটা করা লাগবে। যেমন যে কোনো একটা এরিয়া থেকে শুরু যদি করি, হ্যাঁ, না প্র্যাকটিস করতে করতে যখন ব্যানার ডিজাইন করা শিখে যাবেন তখন আবার ভালো লাগবে, যে আরে আমি ব্যানার ডিজাইন করতে পারি এরকম। এই যে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেকশন হয়ে গেছে, একটা নিউ লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিয়ে ওইটাকে সিলেকশনে কনভার্ট করে এখান থেকে এই যে কালারটা আছে কালারটা পিক করে নিলাম, ওকে করলাম, কালার দিয়ে দিলাম। ঠিক আছে, শেপ আমার তৈরি হয়ে গেল। তারপরে এই শেপটা তৈরি করতে হবে, এটাও পেন টুল দিয়ে এখান থেকে সিলেকশন করে নিচ্ছি, ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপরে এখানে কার্ভ, লাইক, ক্লিক, অল্টার প্রেস করে কার্ভ,
ক্লিক করে এই যে দেখেন আপনারা এই জিনিসটা একটু ভুল হয় যে ক্লিক করে আপনারা এভাবে নিয়ে যান, না হয় এই সাইডে নিয়ে যান। আপনার খেয়াল রাখতে হবে যখন ক্লিক করে ড্রাগ করব, আমার মাউসের কার্সরটা কোন পয়েন্টে আছে, ওই পয়েন্টটা থাকবে আপনার সামনে। আপনি যাবেন সামনে, না সামনের দিকে রাখবেন, বুঝতে পারছেন? সামনে রেখে ছেড়ে দিবেন, একটু এরিয়া নিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে অল্টার প্রেস করে এই অংশটা কাজ করবেন। কার্ভ করে এই ডিরেকশন হ্যান্ডেলটাকে সোজা করে দিচ্ছি, সোজা নিচে যাব, তাই এখানে ক্লিক করলাম, শেষ। এখন আরো একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল এন্টার, কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই করে হয়ে গেছে। এখন আমার একটা শেপ না, দুইটা শেপ নেওয়া হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইটটা আছে এটাও কিন্তু আমার শেপ। তো কি করব, প্যান টুল দিয়ে এই শেপটাও এঁকে নিব। যেমন ধরেন এই যে হোয়াইট শেপটা আছে, এটার উপরে কি আমার পার্পল কালার শেপটা না? তো পার্পল কালার শেপটার জন্য আমার এখান থেকে আবার তো ইয়ে করা লাগবে না, কার্ভ করা লাগবে না, কারণ পার্পলটা তো উপরে থাকবে। তো এই এরিয়াটা যদি আমি কার্ভ না করেও ডাইরেক্টলি এভাবে ক্লিক করে ফেলি, তাহলে এটা কিন্তু দেখা যাবে না। যে অংশটা আমার দেখা যাবে, যেমন এই অংশটা আমার দেখা যেতে পারে, তো ওই অংশটা কি করব আমি, কার্ভ করে দেব। কি, পার্পল কালার তো উপরে থাকবে হোয়াইট কালারের জন্য, তো হোয়াইট কালারটা তো দেখা যাবে না, পার্পল কালার উপরে না, হোয়াইট কালার লেয়ার নিচে থাকবে না। আপনি এই হাতের নিচে এই হাতটা থাকলে কি দেখতে পারবেন? অবশ্যই দেখতে পারবেন না। তো এখানে যদি আপনি স্মুথ ভাবে কার্ভ নাও করেন কোনো সমস্যা নেই, তবে দেখা না গেলে হয় আর কি। চোরামি টেকনিক যেটাকে বলে এটা। এই যে ক্লিক করলাম, একটা নতুন লেয়ার নিব, লেয়ারটা দেখেন সবার নিচে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার, মানে ব্যাকগ্রাউন্ডে আছে, নিচে নিলাম, নিয়ে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল কালার অ্যাপ্লাই হয়ে গেল আমার। এখন আসি ইমেজ, ইমেজটাকে নর্মালি নিয়ে আসি, ট্রাভেল, ট্রাভেল, এটা কি আসছে, আচ্ছা কপি করলাম, ফটোশপে নিয়ে আসি। এখন দেখেন ইমেজটাকে ক্লিপিং করতে হবে না আমাদের? ক্লিপিং করার জন্য দেখেন আমার তো এই অংশটাতে ক্লিপিং করা লাগবে, এই অংশটা ক্লিপিং করলেও তো দেখা যাবে না। তা আমার ইচ্ছা মতো আমি একটা শেপ এখান দিয়ে তৈরি করে ফেলি, যেন এই অংশটা এতটুকু থাকে। এটা হচ্ছে আমার ইমেজ ক্লিপিং এর জন্য শেপটা তৈরি করা, ঠিক আছে? কন্ট্রোল এন্টার, কালার, কালার দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এই যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে আমার থাকবে ইমেজের লেয়ারটা, ইমেজের লেয়ারটাকে রেখে এখানে ইমেজের লেয়ারটাকে করে দেব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমারটা, আচ্ছা ইমেজের লেয়ারটা থাকবে হোয়াইট লেয়ারের নিচে। তাহলে দেখেন আমার যে আগের ব্যানারটা ছিল, এই ব্যানারের মতো করে আমার শেপ গুলা আর হচ্ছে ইমেজ গুলা কপি করা হয়ে গেছে। এখন কি করব আমি, এগুলো সবগুলাকে এই যে ক্রপ টুল নিব, ক্রপ টুল নিয়ে সাইড থেকে এরিয়া বাড়িয়ে নিব, এমন ভাবে বাড়াবো যেন এই ব্যানারটা এখানে রাখতে পারি। ওকে করলাম, করে এই যে ব্যানারটা আছে যার উপরে কাজটা করছি, এই ব্যানারটা বাদে বাকি সবগুলা লেয়ার সিলেক্ট করবো, সবগুলা লেয়ার সিলেক্ট করলাম, করার পর মুভ টুল দিয়ে মুভ করে দিলাম, মুভ করে এখানে রাখলাম। তো এখান থেকে এরিয়া একটু বেশি নিয়ে ফেলছি, ক্রপ টুল দিয়ে এরিয়াটা আবার কমিয়ে দেই, কমিয়ে দিলাম, ওকে করলাম। এখন আমার আর কি বাকি আছে, এই ব্যানারের মধ্যে টাইপোগ্রাফি গুলো বাকি আছে, তারপরে হচ্ছে টাইপোগ্রাফি দেখে দেখে এখানে লিখবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে টাইপোগ্রাফি লেখার ক্ষেত্রে আবার ফন্ট দেখেন, এখানে ফন্ট চেঞ্জ করে অনেক ধরনের ফন্ট ইউজ করছে, ওরা দুই ধরনের ফন্ট ইউজ করছে। তো টাইপ টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করব, করে ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি, কালারটা পিক করে দিচ্ছি, এই যে এখানে ফন্টের কালার থেকে কালারটা পিক করে দিলাম, নিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে এখানে লেখা আছে এনজয়, জয়। তো এটার মধ্যে কি স্ক্রিপ্ট ফন্ট দেওয়া না, যেহেতু একটু ডিজাইন করা আছে, ডেকোরেট করা আছে, তো এটা স্ক্রিপ্ট ফন্ট। তো আমি কি করব, এখানে এই যে অপশনটা আছে এটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি,
তো ফন্ট ফ্যামিলিতে গেলে আমার এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো যেটা আমার প্রয়োজন ওই ফন্ট অনুযায়ী হচ্ছে আমি ফন্ট সিলেক্ট করে নেব। যেমন যেমন এটা নিলাম, এই ফন্টটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, এখানে সেট করলাম। এরপরে আমার কি লেখা আছে, দা হলিডে, দা ডি লিখলাম, আর হলিডে। হ্যাঁ, ওকে করে দিতে হবে। তো এই দুইটাকে এখানে রাখলাম, রেখে এই দুইটা ফন্টের কালার কি ছিল আমার হোয়াইট, হোয়াইট করে দিচ্ছি। দিয়ে আমার ফন্ট ফ্যামিলিতে গিয়ে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ট্রাই করব যে এইগুলোর মধ্যে যেমন টাইপের ফন্ট ইউজ করা এখানেও যেন এমন টাইপের হয়। হুবহু সেম যদি না পাই, কাছাকাছি ফন্ট যেন হয়। তো ফন্ট গুলো একটু বড় করে দিচ্ছি, এখানে লিখলাম। তারপর হচ্ছে লোরেম ইপসামের যে লেখাটা আছে এটা লেখা আছে এখানে। তো আমি এখান থেকে এরিয়া সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ফন্ট সাইজ ছোট করি। ডিফল্ট ভাবে কয়েকটা লাইন চলে আসবে, এরপরও যদি না আসে তাহলে আমরা ক্রোমে গিয়ে লোরেম ইপসাম লিখে কপি করে নিব। তো এখানে দেখেন আমার যে বডি টেক্সট আছে, বডি টেক্সট সবসময় আমার থাকবে কি সেরিফ ফন্টে থাকবে না, যে কোনো একটা সেরিফ ফন্ট চুজ করে নিবেন, নিয়ে রেগুলারে রাখবেন, রেখে ছোট করবেন। আরেকটা বিষয়, আমরা যখন প্যারাগ্রাফ টেক্সটটা লিখবো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে দেখা যাচ্ছে কিনা পিছনে এই যে ওয়ার্ডটা আছে এখানে হাইপেন দিয়ে নিচের লাইনে চলে গেছে না আইএনজিটা। তো এই জিনিসটা করা যাবে না। তো এই জিনিসটা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ প্যানেলে গিয়ে এই যে হাইপোনেট অপশনটা আমার অন আছে না, এটা অফ করে রাখবেন। সব সময় এটা অফ থাকবে। এটা অফ করলে দেখেন আমার লেখাগুলো কিন্তু ভেঙে আর নিচে যাবে না, একই লাইনে থাকবে। তো আমার এই লেখাগুলোর মধ্যে আমার বেশি লাইন লাগবে না, 2 লাইন লাগবে, বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে লেখাটাকে আরেকটু বড় করি। ওকে, ওকে করলাম। তাহলে আমার লেখা কমপ্লিট। এরপর এমন করে গিয়ে হচ্ছে এরপর হচ্ছে একটা বুক নাও লেখা আছে। বুক নাও এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এটা যেহেতু রেক্টেঙ্গুলার শেপ, এটা পেন টুল দিয়ে তৈরি না করে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে তৈরি করে ফেলি। আবারও বলতেছি এই সিলেকশন গুলো আপাতত সময়ের জন্য, জাস্ট আপনার পেন টুলটা প্র্যাকটিসের জন্য। আর হচ্ছে ব্যানারটা কিভাবে আপনি তৈরি করবেন, অবশ্যই আজকের পর থেকে ব্যানারের কালার কম্বিনেশন গুলো খেয়াল রাখবেন। ধরুন পার্পেলের সাথে ওরা কি কালার ম্যাচ করছে, অথবা অন্য কোনো কালারের যদি ব্যানার নেই ওগুলোর সাথে কোন কালার ওরা ম্যাচ করতেছে, এগুলো একটু খেয়াল রাখবেন, যেন পরবর্তী সময় নিজের কনসেপ্টে যখন তৈরি করতে যাব কালার ম্যাচিংটা আমরা বুঝতে পারি। সিলেকশন করলাম, করে এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল D, লেখাটাকে কপি করে এখানে আনি, বুক নাও, বুক নাও, লেখাটা লিখলাম, লিখে ছোট করি, ছোট করে সিলেক্ট, ওকে করে দিলাম। এরকম করে করে হচ্ছে লেখাগুলো আমি লিখে ফেলবো। এখানে যে আইকন গুলো দেওয়া আছে এগুলো লাগবে না, এগুলো আপাতত বাদ দিবেন। লেখাগুলো লিখবেন, শেপ যতগুলো আঁকতে পারবেন ওইগুলো সবগুলো পেন টুল দিয়ে আঁকবেন নিজের মতো করে। এরপরে গিয়ে হচ্ছে এটা সেভ দিবেন, সেভ দিয়ে গ্রুপে দিয়ে দিবেন। তো পেন টুলটা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন পাথ মোডে থেকে। ঠিক আছে, বুঝতে পারছেন তো ক্লিয়ার ভাবে? তাহলে প্র্যাকটিস করেন সবাই, একটা ব্যানার দিবেন, নেন, নিয়ে ব্যানারের উপরে শেপ গুলো আঁকেন। আচ্ছা যা, হ্যাঁ? আবার আসবেন নাকি? চলে যান, আচ্ছা ঠিক আছে, একটু কমপ্লিট অফ করে শাট ডাউন করে নিন। আচ্ছা, হোমওয়ার্কটা শুনে নেন। হোমওয়ার্ক হচ্ছে আপনারা কয়টা পারবেন, আপনাদেরকে দিলে তো করেন না। পাঁচটা করবেন, যে কোনো 5টা ব্যানার দিবেন, সিলেক্ট করে 5টা করবেন।
এখন থেকে প্র্যাকটিসটা একটু বাড়ান, মাত্রাটা একটু বাড়ান, তাহলে ক্লাসটা আগাইতে পারবেন। মার্কেট প্লেসে নামে নিতে পারবো না আপনাদের, মার্কেট প্লেসে নামাটা টাফ হয়ে যাবে যদি প্র্যাকটিসে না রাখেন। আপনাদের ক্লাসটা একদিন পর পর, যার কারণে এত কম ঘুম। আর যাদের ক্লাস এরকম হয় যে 3-4 দিন পরে হয়, সপ্তাহে 2 দিন হয় না অনেকের ক্লাস, তাদেরকে দেওয়া হয় 20টা, 25টা, 30টা।